নমস্কার, কেমন আছো সকলে? ঠান্ডা তো খুব পড়েছে, কারোর সর্দি হয়েছে, তাই তো? আবার কেউ কেউ ভাবছো যে পিকনিকে কোথায় যাব। কালকেই তো 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর মানে আমরা আপাতত জানি যে যীশু খ্রিস্টের জন্মদিন। কিন্তু যদি আমরা এটা খুব গবেষণা করে একটু ঘেঁটে দেখি তাহলে জানা যায় যে 25শে ডিসেম্বর কিন্তু ওই যে সংক্রান্তি এইরকম একটা কিছু বড়দিন ছোটো দিন এই সমস্ত জিনিসপত্রের সঙ্গে জড়িত। আর এটা পেগান কালচারের সঙ্গে অ্যাড করা হয়েছে, এটাকে জড়িয়ে দেওয়া হয়েছে। সত্যি সত্যি কিন্তু যীশু খ্রিস্টের জন্মদিন গরমকালে। তো যাই হোক, সেই জায়গায় যাব না আমরা। কেক খাবো, চকলেট খাবো, লজেন্স খাবো, গরম দুধ, এই সমস্ত কিছুর সাথে। আর আস্তে আস্তে পৌষ সংক্রান্তিও আসবে, পিঠে পুলিও খাবো। সেই সমস্ততে আজকে হঠাৎ মনে হলো যে এসো তোমাদের জন্য যদি পাওয়া যায় ক্রিসমাস ক্যারল, এইটা মূল রচনা চার্লস ডিকেন্সের। তার রূপান্তর খসরু চৌধুরী করেছেন এবং প্রথম 1995 সালে এই বইটি প্রকাশিত হয়। এই অবধি আমরা তো পাচ্ছি। তো ক্রিসমাস ক্যারলের এই বঙ্গানুবাদের যেটুকুনি আমি পেয়েছি সেইটুকুনি থেকে একটু একটু করে পড়ে নিই। তো আচ্ছা, আমি যেখান থেকে পেয়েছি সেটা হলো bdbooks.com থেকে আমি এটা পেয়েছি। কেমন? তাহলে চলো আমরা পড়ে ফেলি, একটুখানি জেনে নিই। ক্রিসমাস ক্যারলের প্রথম, মার্লের ভূত, প্রথম স্তবক বলে বলা হচ্ছে, তাহলে মার্লের ভূত। শুরুতেই বলছি, মার্লে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। তার বেরিয়াল রেজিস্টারে দস্তখত করেছেন যাজক, কেরানি, আন্ডারটেকার এবং চিফ মর্নার। এমনকি ক্রুজও দস্তখত করেছেন। এরপরেও তার মৃত্যুর ব্যাপারে সন্দেহের কোনো উপায় আছে কি? দরজায় ঠোকার পেরেকের মতোই বুড়ো মার্লে এখন মৃত। ভেবে দেখুন, মৃত্যুর সাথে পেরেকের কি সম্পর্ক? তাছাড়া সম্পর্ক যে আছে তাই বা আমি জানলাম কিভাবে? লোহা ব্যবসার যাবতীয় সামগ্রীর মধ্যে পেরেককে আমার সবচেয়ে মৃত মৃত বলে মনে হয় বলেই কি ধারণাটা এসেছে আমার মাথায়। তবে আমাদের পূর্বপুরুষের বুদ্ধি ছিল অনেকটা পেরেকের মতোই। যাই হোক, আমার এই অপবিত্র তা হাতে আর তাদের বুদ্ধির ইতিহাস লিখতে চাই না, কারণ লিখে তো আর তাদের বুদ্ধি বাড়ানো যাবে না। মাঝখান থেকে হয়ে যাবে দেশের সর্বনাশ। সুতরাং অনুমতি দিন, জোর দিয়ে আর একবার বলি, দরজায় ঠোকার পেরেকের মতোই বুড়ো মার্লে এখন মৃত। কিন্তু মার্লে যে মৃত, ক্রুজ কি সে কথা জানেন? নিশ্চয়ই জানেন। না জানার কোনো উপায় নেই তার, কারণ অনেক দিন যাবৎ তিনি মার্লের ব্যবসার অংশীদার ছিলেন। কতদিন যাবৎ সে আমি নিজেও জানি না। সত্যি বলতে কি, ক্রুজই মার্লের ব্যবসার একমাত্র অছি, একমাত্র প্রশাসক, একমাত্র কার্যনির্বাহী, দেনা পাওনা মেটানোর পর বাদবাকি অংশের একমাত্র অংশীদার, একমাত্র বন্ধু এবং একমাত্র শোককারী। অবশ্য মার্লে যেদিন মারা যান সেদিন তাকে খুব একটা শোকাহত মনে হয়নি। তবে তিনি যে একজন পাকা ব্যবসায়ী, মার্লের অন্ত্যেষ্টিক্রিয়ার দিনটিতেও সে প্রমাণ দিতে তিনি ভোলেননি। আবেগে সুযোগ নিয়ে আন্ডারটেকার যাতে ঠকাতে না পারে সে ব্যাপারে তার দৃষ্টি ছিল বেশ প্রখর। মার্লের অন্ত্যেষ্টিক্রিয়ার আলোচনা করতেই লেখার শুরুটা আবার মনে পড়ে গেল। মার্লে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আপনারা হয়তো ইতিমধ্যেই যথেষ্ট বিরক্ত হয়েছেন এই ভেবে যে আমি এই একটা বিষয় নিয়ে এত বকবক করছি কেন। যাই ভাবুন না কেন, বিষয়টার গুরুত্ব কিন্তু কম নয়। নাটক শুরুর আগে যদি পুরোপুরি নিশ্চিত হওয়া না যায় যে হ্যামলেটের বাবা মারা গেছেন, তাহলে হ্যামলেটের মতো মহৎ নাটকও অনেকখানি খেলো হয়ে যায়। গভীর রাতে যখন ধীরে ধীরে বইতে থাকে পূবাল বাতাস, ঠিক
তখনই এসে হাজির হন হ্যামলেটের বাবা। এই দৃশ্যই হ্যামলেটের দুর্বল মনে সাহস যোগায়। অথচ দর্শক যদি এটাই বুঝতে না পারেন যে হ্যামলেটের বাবা মারা গেছেন, তাহলে অন্ধকার নামার পর কোনো মধ্যবয়সী ভদ্রলোকের হাওয়া খাওয়ার সাথে দুর্গপ্রাকারের ওপর দিয়ে হ্যামলেটের বাবার প্রেতাত্মার পায়চারি করার আর কোনো পার্থক্য থাকে না। মারলে মারা গেলেও ক্রুজ অবশ্য তার নামের সাথে সম্পর্ক ঘুচিয়ে ফেলেননি। বছরের পর বছর, এমনকি আজও দোকানের বাইরে সাইনবোর্ডে লেখা আছে ক্রুজ অ্যান্ড মার্লে। যারা লোহার কারবারে নতুন তাদের কেউ কেউ ক্রুজকে ক্রুজ নামে ডাকেন, আবার কেউ কেউ ডাকেন মার্লে। ক্রুজ দুই নামেই সাড়া দেন অবলীলায়। তার কখনো মনে হয়নি মানুষের নাম আবার গুরুত্ব দেওয়ার মতো কোনো জিনিস। কিন্তু বুড়ো খুব শক্ত মনের মানুষ, ঠিক যেন চকমকি ইস্পাতও যা থেকে সহজে আগুন বের করতে পারে না। সব কিছু গোপন রাখতে ভালোবাসেন তিনি, আর নিজেকে নিয়েই পরিতৃপ্ত, যেন বিশাল এই পৃথিবীতে দ্বিতীয় কেউ না থাকলেও তার এমন কিছু অসুবিধে হতো না। সারা জীবন ঝিনুকের মতো নিঃসঙ্গ থাকায় তার ভেতরে জন্ম নিয়েছে এক ধরনের শীতল ভাব, যে শীতলতা অত্যন্ত বুড়িয়ে দিয়েছে তাকে, কুঁচকে দিয়েছে চিবুকের চামড়া, হাঁটার ভঙ্গিতে এনে দিয়েছে আড়ষ্টতা, চোখ দুটোকে করেছে লাল, ঠোঁটকে করেছে নীল, আর জিহ্বাকে করেছে চতুর। তার মাথা আর ভ্রু তুষারের মতো সাদা। বছরের উষ্ণতম সময়ে দোকান ঠান্ডা রাখার জন্য বরফ এনে রাখেন তিনি। ক্রিসমাসেও সেগুলো সরানোর প্রয়োজন অনুভব করেন না। আসলে বাইরের গরম কিংবা ঠান্ডা তার ওপর খুব একটা কাজ করে না। গ্রীষ্ম তাকে অতিষ্ঠ করতে পারে না, ঠান্ডা লাগাতে ব্যর্থ হয় শীতকাল। দুর্যোগপূর্ণ আবহাওয়া কখনোই বাগে পায় না তাকে, আর পাবেই বা কী করে? ভয়ঙ্কর কনকনে যে বাতাস বইয়ে দেয় প্রকৃতি, স্ক্রুজ নিজেই তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। দরজা জানালা খোলা থাকলে মানুষের বাড়িতে প্রবেশ করার অধিকার পেয়ে যায় বৃষ্টি, কিন্তু তার অন্তরে প্রবেশের অধিকার আজ পর্যন্ত কেউ পায়নি। মাঝে মধ্যে রাস্তায় বেড়াতে বের হন স্ক্রুজ, কিন্তু কখনোই কেউ বলে ওঠে না, আরে স্ক্রুজ যে কেমন আছেন? আমাদের এদিকে আসা যে ভুলেই গেছেন, তা কবে আসছেন বলুন? একটা পয়সা পাবার আশায় তার পিছু নেয় না কোনো ভিক্ষুক, কোনো বাচ্চা জানতে চায় না কটা বাজে। জীবনে কেউ তাকে জিজ্ঞেস করেনি অমুক রাস্তা কিংবা জায়গাটা কোথায়। শুধু তাই নয়, যেসব অন্ধ ভদ্রলোক কুকুর সাথে নিয়ে বেড়াতে বের হন, তাদের কুকুরেরা পর্যন্ত স্ক্রুজকে চেনে। বাড়ি থেকে বেরোনোর মুখে স্ক্রুজকে দেখলে মালিকের কাপড় টেনে ধরে তারা। স্ক্রুজ দৃষ্টির আড়াল না হওয়া পর্যন্ত বেরোতে দেয় না, আর লেজ নাড়ে ঘন ঘন, যেন বলতে চায়, অশুভ চোখ থাকার চেয়ে চোখ একেবারে না থাকাও অনেক ভালো প্রভু। কিন্তু স্ক্রুজ কি এসবের পরোয়া করে? মোটেই না। বরং এসব তিনি পছন্দ করেন, মনে প্রাণে চান কোনো লোক তার কাছ না ঘেঁষুক। মানবিক যাবতীয় অনুভূতি পালিয়ে যাক, ভয়ে দয়া মায়া প্রভৃতি সুকুমার গুণাবলী স্ক্রুজের কাছে পাগলামির নামান্তর। অনেক বকবক করলাম, আর নয়, গল্প শুরু করি এবার। ক্রিসমাসের আগের দিন কাউন্টিং হাউসে লেনদেনের হিসেব নিয়ে ব্যস্ত আছেন স্ক্রুজ। আবহাওয়া খুব একটা সুবিধের নয়। কুয়াশায় চারপাশ ঢেকে গিয়েছে, সেই সাথে বইছে কনকনে বাতাস। বাইরে পথচারীদের আনাগোনা টের পাচ্ছেন স্ক্রুজ। ফোঁস করে শ্বাস নিতে নিতে পথ চলছে তারা, আর মাঝে মাঝে বুকের ওপর থাবড়াচ্ছে। নয়তো ফুটপাতে
পা ঠুকছে একটু উষ্ণতা পাবার আশায়। কিছুক্ষণ আগেই ঢং ঢং করে বেজে উঠেছে শহরের বড় ঘড়িটা, সবে 3টে বাজে। অথচ ইতিমধ্যেই আঁধার নেমেছে চারপাশে। অবশ্য সকাল থেকেই আলো ছিল বেশ কম। আশেপাশের অফিসগুলোর জানালায় জানালায় কাঁপছে মোমবাতির শিখা। কুয়াশা এতই ঘন যে সামান্য ফাটল, এমনকি চাবির মতো মতো এমনকি চাবির ফুটো দিয়ে পর্যন্ত ঢুকে পড়ছে ঘরে। কুয়াশা এতই ঘন যে সামান্য ফাটল, এমনকি চাবির ফুটো দিয়ে পর্যন্ত ঢুকে পড়ছে ঘরে। নিষ্প্রভ মেঘ ঝুঁকে পড়ে যেন মিলিত হয়েছে কুয়াশার সাথে। রাস্তার ওপারের বাড়িগুলোই ঝাপসা দেখাচ্ছে, দূরেরগুলো সম্পূর্ণ অদৃশ্য। কিন্তু এরকম আবহাওয়াতেও স্ক্রুজের কাউন্টিং হাউসের দরজাটা খোলা, কারণ দরজার ওপারেই রয়েছে অন্ধকারাচ্ছন্ন ছোট্ট একটা ঘর, যেখানে বসে চিঠি নকল করছে তার কেরানি। সে যাতে কাজে ফাঁকি দিতে না পারে সেই জন্যেই দরজা খোলা রেখেছেন স্ক্রুজ। ধিক ধিক করে জ্বলা আগুন ঈষৎ গরম করে রেখেছে কাউন্টিং হাউসের ভেতরটা। কিন্তু কেরানির ঘরের আগুনটা এতই ছোট যে মনে হয় যেন একমাত্র কয়লা জ্বলছে। আগুনটা একটু উস্কে দেওয়ার চেষ্টা চালিয়েছিল কেরানি, কিন্তু লাভ হয়নি, কারণ কয়লার বাক্সটা রয়েছে কাউন্টিং হাউসে। একটা বেলচা হাতে সেখানে ঢুকতেই স্ক্রুজ খেঁকিয়ে উঠেছিলেন, এই বলে যে তিনি বুঝে উঠতে পারেন না মানুষের এত শীত লাগে কোত্থেকে। বরং সত্যি যদি বেশি শীত পড়ে তাহলে ওই কয়লাটুকু কাজে লাগবে। ফলে নিজের ঘরে ফিরে এসেছে বেচারি। উষ্ণতার আশায় নিজেকে সঁপে দিয়েছে সাদা একটা মাফলার আর মোমবাতির হাতে। কিন্তু তার কিন্তু আর 10টা কেরানির মতোই, যেহেতু কল্পনা শক্তির এমন কিছু দৌড় তার নেই, শীত খুব একটা কাটছিল না এতে। ক্রিসমাস আনন্দময় হোক মামা, ঈশ্বর আপনার মঙ্গল করুন, ভেসে এলো উৎফুল্ল একটা কণ্ঠ। পরক্ষণেই একরকম ছুটে এসে ঘরে ঢুকলো স্ক্রুজের ভাগ্নে। বাহ, বললেন স্ক্রুজ, উজবুকের খুশি দেখো। ঠান্ডা এড়ানোর জন্যে এটা এড়ানো হবে। ঠান্ডা এড়ানোর জন্যে এত জোরে হেঁটে এসেছে সে যে প্রায় ঘর্মাক্ত হয়ে উঠেছে শরীর। সুন্দর মুখটা লাল টকটকে হয়ে গেছে, নিঃশ্বাসের সাথে সাথে বেরিয়ে আসছে ভাব। এই ক্রিসমাসের সময়ও আমাকে উজবুক বলছেন মামা? নিশ্চয়ই মন থেকেই বলেননি কথাটা। মন থেকেই বলেছি, খেঁকিয়ে উঠলেন স্ক্রুজ। ক্রিসমাস আনন্দময় হোক বলি, আনন্দিত হবার কি অধিকার আছে তোমাদের? কি কারণ আছে? তোমরা বেশ গরিব। তাহলে আপনার কথা অনুসারেই বলি, প্রফুল্ল স্বরে বলল ভাগ্নে। আপনারই বা মুখ গোমড়া করে থাকার কি অধিকার আছে? কি কারণ আছে মেজাজটা খিটখিটে হওয়ার? আপনি বেশ ধনী। একটু থতমত খেয়ে গেলেন স্ক্রুজ। তাৎক্ষণিক কোনো উপযুক্ত জবাব খুঁজে না পেয়ে বললেন, বাহ। সামান্য ইতস্তত করে আবার বললেন, উজবুকের খুশি দেখো। অযথা মেজাজ খারাপ করবেন না মামা, বলল ভাগ্নে। মেজাজ ঠিকই বা রাখি কীভাবে? বললেন স্ক্রুজ। যেদিকেই তাকাই শুধু উজবুকের দল। ক্রিসমাস আনন্দময় হোক, যাও আনন্দ করো গে। আরে বাবা, ক্রিসমাসে আনন্দ করার কি আছে? বিশেষ করে তোমাদের মতো লোকের ক্রিসমাস বলতে তো ধারে একগাদা জিনিস কেনা, সেই সাথে একটা বছর বয়স বাড়ানো। 2টো টাকা জমবে কি করে সেদিকে নজর কি নেই কারো? বলি, এই সময়টাতে অযথা লাফালাফি না করে বসে বসে সারা বছরের জমা খরচের হিসেবটাতে একবার চোখ বুলালেও তো অনেক লাভ হয়। যদি পারতাম। কণ্ঠে ঘৃণা ভর করলো স্ক্রুজের। এই ক্রিসমাস আনন্দময় হোক বলে নাচানাচি করার দলটার সব কটাকে সেদ্ধ করতাম তাদেরই চুলোয়, তারপর পবিত্র একটা কিলক ঢুকিয়ে দিতাম হৃৎপিণ্ডে। হ্যাঁ, ওদের তাই করা উচিত। মামা শুনুন, ওকালতির সুরে বলল ভাগ্নে। খামোকা তর্ক করো না,
কড়া গলায় বললেন স্ক্রুজ। তোমাদের ইচ্ছে মতো ক্রিসমাস পালন করো তোমরা, আমি করব আমার ইচ্ছে মতো। তাই করুন, তৎক্ষণাৎ জবাব দিল ভাগ্নে। কিন্তু আপনি তো ক্রিসমাস পালন করেন না। পালন করব কি করব না সে ব্যাপারটা বরং আমার উপরে ছেড়ে দাও, বললেন স্ক্রুজ। পালন করে উন্নতি হোক তোমাদের। যেন কত উন্নতি করেছো ক্রিসমাস পালন করে। মামা, আপনি হয়তো রাগ করবেন, তবু কিছু কথা না বলে পারছি না। নড়ে চড়ে বসলো ভাগ্নে। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যেগুলোতে লাভ খুঁজে খুঁজে পাওয়া না গেলেও আনন্দ পাওয়া যায়। ক্রিসমাস তাদের অন্যতম। এই দিনটিতে দয়া, ক্ষমা, দানশীলতা এবং আনন্দের মধুর স্পর্শে যেন নতুন করে সতেজ হয়ে ওঠে আমাদের জীবন। পার্থিব যাবতীয় নীচতা, ক্ষুদ্রতা ভুলে মানুষ মন খুলে মেশে আরেকজনের সাথে, নিজের নিজের সামাজিক অবস্থান ভুলে নজর দেয় গরিবদের দিকে। অনুভব করে একদিন সবাইকে যেতে হবে কবরে, যেখানে ধনী দরিদ্র, উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে বিবেকহীন জন্তুর মতো বিচরণ আমাদের সাজে না। আমরা সৃষ্টির সেরা, নির্দিষ্ট একটা গন্তব্য আছে আমাদের। সুতরাং এই দিনটিতে আমার পকেট সোনা বা রূপোয় ভরে না উঠলেও হৃদয় ভরে ওঠে আনন্দে। এতদিন ক্রিসমাস পালন করে কোনো উন্নতি না হলেও কোনো ক্ষতিও হয়নি আমার, বরং সব দিক বিচার করলে বলতে হয় দিনটি আমার উপকারই করেছে, ভবিষ্যতেও করবে। আর তাই ক্রিসমাস আনন্দময় হোক না বলে পারি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সৃষ্টির শেষ পর্যন্ত তিনি যেন দিনটিকে আনন্দময়ই রাখেন। পাশের ঘরে নিজের অজান্তেই হাততালি দিয়ে উঠল কেরানি। পরক্ষণেই মহা ভুলটা বুঝতে পেরে হন্তদন্ত হয়ে আগুন উস্কে দিতে গিয়ে একমাত্র জ্বলন্ত কয়লাটাকেও দিল নিভিয়ে। আর একবার হাততালি দাও, খেকিয়ে উঠলেন স্ক্রুজ। বিদায় করে দিই তোমাকে, অবশ্য চাকরি হারালে সুবিধেই হবে তোমার। অফুরন্ত সময় ধরে মহা আনন্দে পালন করতে পারবে আনন্দময় ক্রিসমাস। একটু থেমে ভাগ্নের দিকে ফিরে বললেন, সত্যি স্যার, বক্তা হিসেবে যে আপনি অত্যন্ত শক্তিশালী সে কথা অস্বীকার করার উপায় দেখছি না। ভেবে অবাক হচ্ছি এতদিন আজে বাজে জায়গায় পড়ে না থেকে পার্লামেন্টে যোগ দেননি কেন। রাগ করবেন না মামা, তার চেয়ে বরং এসব তর্কাতর্কি বাদ দেয়া যাক। আগামীকাল আসুন আমাদের বাড়িতে, কাল আমরা সবাই একসাথে খাবো। চিবি চিবি স্ক্রুজ বললেন যে তিনি যাবেন, অবশ্যই যাবেন। না গিয়ে কি তিনি পারেন? ক্রিসমাসের খাওয়া বলে কথা, প্রয়োজন হলে হিসেবের খাতাপত্র ছিঁড়ে রেখে যাবেন। কি ব্যাপার মামা, চেঁচিয়ে উঠল ভাগ্নে, আপনি আমার সাথে এরকম দুর্ব্যবহার করছেন কেন? তার আগে বলো তুমি বিয়ে করেছো কেন? একটা মেয়েকে ভালোবেসে ফেলেছিলাম, তাই। কাজের কাজ করেছিলে? এমনভাবে ধমকে উঠলেন স্ক্রুজ যেন পৃথিবীর যাবতীয় কিছুর মধ্যে ক্রিসমাসের চেয়ে হাস্যকর ব্যাপার আর একটাই আছে, ভালোবাসা। গুড আফটারনুন। আপনার যুক্তিটা কিন্তু ঠিক হলো না মামা। বিয়ের আগেও তো আপনি কখনোই আমাদের বাড়িতে যাননি, তাহলে এখনই বা অযথা একটা যুক্তি খাড়া করে যেতে চাইছেন না কেন? গুড আফটারনুন, বললেন স্ক্রুজ। কখনো আমি আপনার কাছে কিছু চাইনি, চাইতে আসিনি আজও, সুতরাং আমাদের তো বন্ধু হতে কোনো বাধা নেই। গুড আফটারনুন, বললেন স্ক্রুজ। জানি না কেন আপনি এই একগুঁয়েমি করছেন। কোনো ক্ষতি তো দূরের কথা, আপনার সাথে কখনো ঝগড়া করেছি বলেও তো মনে পড়ে না। যাই হোক, মানুষ ভেদে মতেরও ভেদ হয়। আপনি আজ অনেক কিছুই বললেন, কিন্তু আমি ঠিক করেছি অযথা রাগারাগি করে আগামীকালের পবিত্র দিনটিকে আর কলুষিত করে তুলব না। সুতরাং যাবার আগে আবারও বলছি, ক্রিসমাস আনন্দময় হোক মামা। গুড আফটারনুন, চেঁচিয়ে উঠলেন স্ক্রুজ, এবং হ্যাপি নিউ ইয়ার। গুড আফটারনুন, রাগে কাঁপতে লাগলেন স্ক্রুজ। উঠে দাঁড়ালো ভাগ্নে। কোনো রকম রাগারাগি না করে বেরিয়ে এলো বাইরে। দরজার এপারে একটু দাঁড়িয়ে কেরানিকে ক্রিসমাসের শুভেচ্ছা জানালো সে।
দীর্ঘদিন ধরে স্ক্রুজের এখানে চাকরি করতে করতে অনেকটা শীতল হয়ে এলেও কেরানির মনটা একেবারে মরে যায়নি। শুভেচ্ছা জানালো সেও। সেই যে আর একজন, কথাগুলো শুনতে পেয়ে বিড়বিড় করতে লাগলেন স্ক্রুজ। আমার কেরানি সপ্তাহে 15 শিলিং পায়, আস্ত একটা পরিবার ঘাড়ের ওপর, অথচ আনন্দময় ক্রিসমাসের আলোচনায় মশগুল। ক্রিসমাস নিয়ে এই পাগলামি দেখতে দেখতে নিজেই পাগল হয়ে যাব মনে হচ্ছে। তার চেয়ে বরং বাড়ি ফিরে যাই। স্ক্রুজের ভাগ্নে চলে যেতে না যেতেই দুজন ভদ্রলোক ঢুকলেন ঘরের ভেতরে। পরনে ধোপ দুরস্ত পোশাক, মোটামুটি গাম্ভীর্যপূর্ণ চেহারা, হাতে বই ও কিছু কাগজপত্র। ঘরের চারপাশে নজর বুলিয়ে হ্যাট খুলে স্ক্রুজকে অভিবাদন জানালেন তারা। তারপর হাতের তালিকাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে একজন বললেন, এটা নিশ্চয়ই স্ক্রুজ অ্যান্ড মার্লে। তো দয়া করে যদি একটু বলতেন আপনি মিস্টার স্ক্রুজ নাকি মিস্টার মার্লে? মিস্টার মার্লে 7 বছর আগে মারা গেছেন, জবাব দিলেন স্ক্রুজ। হ্যাঁ, ঠিক 7 বছর আগে আজকে রাতে। আমরা আশা করি তিনি যেরকম উদার মনের মানুষ ছিলেন তার পার্টনারও ঠিক সেই রকমই হবেন বলে একটু এগিয়ে এসে স্ক্রুজের হাতে নিজের পরিচয়পত্র ধরিয়ে দিলেন ভদ্রলোক। অবশ্য কথাটা ভদ্রলোক ঠিকই বলেছেন। আগে স্ক্রুজ কখনোই মার্লের কথার ওপর কথা বলতেন না, ফলে বাইরের মানুষের কাছে তার আসল পরিচয়ের বদলে উদারতাই ফুটে উঠত। কিন্তু এখন উদারতা শব্দটির উল্লেখে ভ্রুকুটি করলেন স্ক্রুজ। একবার চোখ বুলিয়েই ফিরিয়ে দিলেন পরিচয়পত্রটা। তো বছরের এই বিশেষ পর্বটিতে পকেট থেকে একটা কলম তুলে নিয়ে বললেন ভদ্রলোক, আমাদের সবার উচিত গরিব ও নিঃস্বদের জন্যে যথাসাধ্য অন্ন বস্ত্রের সংস্থান করা। এরা সারাটা বছর, বিশেষ করে এই শীতের সময়, অবর্ণনীয় কষ্ট ভোগ করে। হাজার হাজার মানুষের ভাগ্যে এক টুকরো রুটি আর পরনের কাপড়টুকুও জুটছে না। অতি সাধারণ আরামগুলোর অভাবে ভুগছে লক্ষ লক্ষ মানুষ। দেশের জেলখানাগুলো কি সব উঠে গেছে জানতে চাইলেন স্ক্রুজ। না না, উঠে যাবে কেন, সবই আগের মতোই আছে। কলমটা আবার পকেটে রেখে তড়িঘড়ি জানালেন ভদ্রলোক। আর ইউনিয়ন ওয়ার্কহাউসগুলো? আবার জানতে চাইলেন স্ক্রুজ। ওগুলো কি সচল আছে এখনো? হ্যাঁ আছে, এখনো সচলই আছে বললেন ভদ্রলোক। অবশ্য নেই বলতে পারলেই আমি খুশি হতাম। তাহলে ট্রেডমিলগুলো আর পুওর ল পুরোপুরি কার্যকরী রয়েছে, তাই না? সামনের দিকে একটু ঝুঁকে পড়লেন স্ক্রুজ। জি স্যার। আয়েশ করে আবার হেলান দিলেন স্ক্রুজ। আপনার কথা শুনে তো ভয় পেয়ে গেছিলাম যে ওগুলো বোধহয় অচল হয়ে পড়েছে। হয়নি জেনে খুব খুশি হলাম। কিন্তু ওগুলোর কোনোটাই গরিব কিংবা নিঃস্বদের চাহিদা মেটাতে পারছে না বললেই চলে, বললেন ভদ্রলোক। তাই ভাবলাম এসব কাজে আমাদের মতো মানুষের এগিয়ে আসা উচিত। এখন থেকে একটা তহবিল সংগ্রহ করব আমরা, যা থেকে মাংস, পানীয় ও গরম কাপড় কিনে বিলি করা হবে ওদের মাঝে। আর কাজটার জন্য এই সময়টাই বেছে নেওয়ার কারণ হলো বছরের এই সময়টাতে পারস্পরিক একটা ভ্রাতৃত্ব এবং মমত্ব বোধ জেগে ওঠে সবার মধ্যে। চারপাশের প্রাচুর্য দেখে আমরা অনুভব করি নিঃস্ব মানুষদের বেদনা। তা আপনার নামে কত লিখব? কিছুই না, জবাব দিলেন স্ক্রুজ। আড়ালে থাকতে চান? একেবারে আড়ালে। আমি চাই না এসব ব্যাপারে আমাকে কেউ জ্বালাতন করুক। আপনাদের মতে ক্রিসমাস আনন্দময় হলেও আমি এই দিনটিতে আনন্দ করি না, কাউকে আনন্দিত করতেও চাই না। অলস লোকেদের আনন্দের পেছনে ঢালার মতো বাজে টাকা আমার নেই। যে প্রতিষ্ঠানগুলোর কথা বললাম আমি ওগুলোকে সমর্থন করি, ওরাও যথেষ্ট খরচ করে। তারপরেও যদি দেশে গরিব কিংবা নিঃস্ব লোক থাকে তাদের উচিত এখনই প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ করা। কিন্তু অনেকের পক্ষে যোগাযোগ করা সম্ভব নয়। তাড়াতাড়ি সাহায্য না পেলে তাদের কেউ কেউ মারাও যেতে পারে।
যদি সত্যি মারা যাবার সম্ভাবনা থাকে, বললেন স্ক্রুজ, তাহলে তাদের মারা যাওয়াই উচিত। মরে অধিক জনসংখ্যা রোধে ভূমিকা রাখা উচিত। তাছাড়া মাফ করবেন, এসব নতুন নতুন ব্যাপারে মাথা ঘামানো আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু মাথা ঘামানোটা উচিত ছিল, বললেন ভদ্রলোক। মোটেই না, ত্বরিত জবাব দিলেন স্ক্রুজ। আমার ব্যবসার সাথে আপনাদের এই ব্যাপারটার কোনো সম্পর্ক নেই। তাছাড়া একটা ব্যবসা ভালোভাবে বুঝতেই জীবন কেটে যায়। সুতরাং একজন ব্যবসায়ীর উচিত নয় আর একজনের ব্যবসায় নাক গলানো। আর অত সময়ই বা কোথায়? নিজের ব্যবসার দিকে নজর রাখতেই ঘাম ছুটে যায়। যাই হোক, আপনাদের সাথে পরিচিত হয়ে খুব ভালো লাগলো। গুড আফটারনুন। এখানে কথা বলে যে কোনো লাভ হবে না সেটা পরিষ্কার বুঝতে পেরে বিদায় নিলেন ভদ্রলোক দুজন। নতুন উদ্যমে আবার কাজে ঝাঁপিয়ে পড়লেন স্ক্রুজ। তিনি রসিকতা করতে পারেন এটা তার জানা ছিল, কিন্তু কাজটা যে এত ভালো পারেন তা জানা ছিল না। ভারী প্রসন্ন বোধ করছেন তিনি, ভারী তৃপ্ত। ইতিমধ্যে চারপাশ আরও ঢেকে গিয়েছে কুয়াশায়, আরও ঘন হয়ে পড়েছে অন্ধকার। না হেঁটে একরকম দৌড়েই চলেছে এখন পথচারীরা। ঘোড়ার গাড়িও পেরে উঠছে না অনেকের সাথে, কিন্তু যথা সময় বেজে উঠছে বড় ঘড়িটা। সবার ছুটি মিললেও তার আর ছুটি মিলবে না। ভারী কুয়াশার কারণে দেখা যাচ্ছে না ঘড়িটা, ফলে ওটা বেজে উঠতে মনে হচ্ছে যেন মেঘের মধ্যে বসে ঘন্টা বাজাচ্ছে কেউ। ঘন্টা শেষ হবার পর অনেকক্ষণ ধরে কাঁপছে শব্দটা, যেন প্রচণ্ড শীতে দাঁত ঠকঠক করছে ঘড়িটার। শীত অবশ্য সত্যিই পড়েছে। সদর রাস্তার এক কোণে গ্যাস পাইপ মেরামত করছে কয়েকজন শ্রমিক। বড় একটা পাত্রে আগুন জ্বেলেছে তারা। গনগনে সেই আগুনের চারধারে দাঁড়িয়ে হাত পা সেঁকছে আর আরামে চোখ মিটমিট করছে মলিন পোশাক পরা কয়েকজন মানুষ। রাস্তার আরেক পাশে পানির কলটা যে খোলা আছে সেটা লক্ষ্য করছে না কেউ, ফলে ক্রমাগত উপচে পড়ছে পানি আর প্রায় সাথে সাথেই জমে বরফ হয়ে যাচ্ছে। দোকানের উজ্জ্বল আলোয় ক্ষণিকের জন্যে পথচারীদের ফ্যাকাশে মুখ লাল হয়ে উঠছে। মুরগির মাংস আর মুদির দোকানে হামলে পড়ছে মানুষ। একজন করে ঢুকছে আর বেরিয়ে আসছে ব্যাগ ভর্তি জিনিস নিয়ে। হাবভাবে মনে হচ্ছে কেউ যেন জিনিস কেনার সময় দর কষাকষি করেনি। ওদিকে প্রাসাদের ভেতরে 50 জন পাচক আর বাটলারকে যথাবিহিত নির্দেশ দিচ্ছেন মেয়র। আগামীকালের ব্যাপারটা নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে আছেন তিনি, কারণ মেয়রের বাড়ির ক্রিসমাস মেয়রের উপযুক্ত না হলে মাথা কাটা যাবে তার। অবশ্য অনেক শক্ত শক্ত ব্যাপার মোকাবেলা করার অভ্যেস আছে তার। শুধু নিজের বাড়ির ক্রিসমাস হলে মাথাটা ঘামাতেন না, কিন্তু তা তো নয়, কর্মচারীদের বিষয়েও ভাবতে হয় তাকে। মেয়রের কর্মচারীদের ক্রিসমাস দেখেও মানুষকে টের পেতে হবে যে এরা মেয়রের কর্মচারী। অবশ্য কর্মচারীরাও মালিকের মনোভাব সম্বন্ধে পুরোপুরি ওয়াকিবহাল। ফলে মাত্র গত সোমবারেই মাতাল হয়ে রাস্তায় মারপিট করার জন্যে জরিমানা দিতে হয়েছে যে দর্জিকে, সেও ইতিমধ্যেই পুডিং তৈরি করে বসে আছে। ওদিকে বাচ্চা কাচ্চা সহ তার রোগাটে স্ত্রী বেরিয়ে পড়েছে গরুর মাংস কিনতে। ধীরে ধীরে কেটে গেল আরও কিছু সময়। সেই সাথে বাড়ল ঠান্ডা। এই ঠান্ডা মানুষকে শুধু অনুভব করায় না, রীতিমতো কামড়ে দেয়। অশুভ প্রেতাত্মাদের শায়েস্তা করার জন্যে অযথাই অনেক সময় ব্যয় করেছেন মহৎপ্রাণ সেন্ট ডানস্ট্যান। অত খাটুনি না করে যদি এরকম ঠান্ডাকে শুধু আদেশ দিতেন প্রেতাত্মাগুলোর নাকে চিমটি কাটার জন্যে, তাহলে অনেক সহজে কাজ উদ্ধার হতো। একটা ছেলে পা টিপে টিপে এসে উঁকি দিল,
চাবির ফুটো দিয়ে। যে শখ এই শহরের আর কেউ করবে না, সেই শখই হয়েছে তার ক্রুজকে ক্রিসমাস ক্যারল শোনাবে। কিন্তু গড ব্লেস ইউ মেরি জেন্টলম্যান, মে নাথিং ইউ ডিসমে। এইটুকু গাইতে এইটুকু গাইতেই তড়াক করে লাফিয়ে উঠলেন ক্রুজ। টেবিলের ওপর থেকে রুলারটা তুলে নিয়ে এত জোরে তেড়ে এলেন যে আতঙ্কে গলা শুকিয়ে গেল গায়কের। সোজা ছুটল সে রাস্তার দিকে। ছেলেটাকে ধরতে না পেরে বিড়বিড় করতে করতে ফিরে এলেন স্ক্রুজ। বসে আবার হিসেবপত্র দেখতে লাগলেন। অবশেষে কাউন্টিং হাউস বন্ধের সময় হয়ে এলো। উঠে পড়লেন স্ক্রুজ। ইশারায় কেরানিকে জানিয়ে দিলেন ব্যাপারটা, আর এই অপেক্ষাতেই যেন ছিল বেচারি। মুহূর্তের মধ্যে মোমবাতি নিভিয়ে দিল সে, হ্যাট পরে নিল মাথায়। আগামীকাল বুঝি পুরো দিনটাই ছুটি নিতে চাও, তাই না? চিবিয়ে চিবিয়ে বললেন স্ক্রুজ। যদি আপনার কোনো অসুবিধে না থাকে স্যার। অসুবিধে আছে বললেন স্ক্রুজ। তাছাড়া এভাবে ছুটি নেওয়াটা ভালো দেখায় না। এজন্যে তোমার বেতন থেকে যদি 8 ক্রাউন কেটে নিই, তুমি ভাববে আমি অন্যায় করলাম, তাই না? মৃদু হাসল কেরানি। অথচ তোমার কি একবারও মনে হয় না যে, আবার বললেন স্ক্রুজ, পুরো একটা দিন কাজ না করা সত্ত্বেও মজুরি নিয়ে তুমি আমার সাথে অন্যায় করছো? অত্যন্ত বিনয়ের সাথে কেরানি বুঝিয়ে বলল যে এরকম ঘটনা তো বছরে মাত্র একবারই ঘটে। ওই এক দোহাই পেয়েছ। ওভারকোটের বোতাম লাগাতে লাগাতে বললেন স্ক্রুজ। কিন্তু এই দোহাই দিয়ে প্রত্যেক বছরের 25শে ডিসেম্বর একজন লোকের পকেট ফাঁকা করে দেওয়াটা খুব ভালো কথা নয়। যাই হোক, তোমাকে পুরো দিনই ছুটি দিলাম। অনেক দিন থেকে আছো এখানে, তোমার সাথে তো আর খারাপ ব্যবহার করতে পারি না। পরশুদিন সকাল সকাল আসবে, কিন্তু পরশুদিন সকাল সকালই আসবে বলে কথা দিল কেরানি। আর সাথে সাথে ফোঁত করে একটা শব্দ করে বেরিয়ে পড়লেন স্ক্রুজ। কয়েক মুহূর্তের মধ্যেই অফিসে তালা দিয়ে বেরিয়ে পড়ল কেরানিও। ওভারকোট নেই বলে দ্রুত ছুটতে হলো বেচারিকে। সাদা মাফলারটা উড়তে লাগলো পতপত করে। কর্নহেলের কাজটায় পৌঁছতে দেখলো একদল বাচ্চা ডিগবাজি দিচ্ছে বরফের ওপর, পিছলে নামছে ঢালু ঢালু বেয়ে, আর খিলখিল করে হাসছে। আসন্ন ক্রিসমাসের সম্মানার্থে ওদের সাথে বারবিশেক পিছল খেলো সেও। তারপর সোজা ছুটল ক্যামডেন অভিমুখে। বাড়ির সবার সাথে কানামাছি খেলতে হবে। স্ক্রুজ চিরদিনই খাবার ব্যাপারটা সারেন বিশ্রী এক সরাইখানায়। আজও তার ব্যতিক্রম হলো না। খাওয়ার পর প্রতিদিনের মতোই প্রত্যেকটা খবরের কাগজ পড়লেন খুঁটিয়ে খুঁটিয়ে। এইভাবে বিকেল গড়িয়ে নেমে এলো সন্ধ্যা। ব্যাংকার্স বুক পড়ে অনেকটা সময় কাটিয়ে দেওয়ার পর স্ক্রুজ ভাবলেন আজকের মতো যথেষ্ট হয়েছে, এবার বাড়ি গিয়ে ঘুমাতে হবে। যে ঘরটাতে তিনি থাকেন সেখানেই থাকতেন তার মৃত পার্টনার। একটা চত্বরের পর ছোট ছোট কয়েকটা ঘর নিয়ে তার বাড়ি। বাড়িটা তৈরি হবার পর থেকে কখনোই সেটার একটু সংস্কার বা মেরামতের প্রয়োজন বোধ করেননি স্ক্রুজ। ফলে খুবই পুরনো হয়ে গেছে বাড়িটা, আর সেই পরিমাণে নিঃসঙ্গ, কারণ স্ক্রুজই এখানকার একমাত্র বাসিন্দা। কোণের দিকের একটা ঘরে তিনি থাকেন, বাদবাকি সবগুলো ঘর ব্যবহার করেন হিসেবপত্র দেখার কাজে। বাইরের চত্বরটা আজ এতই অন্ধকার যে এখানকার প্রত্যেকটা পাথর চেনা সত্ত্বেও হাতড়াতে বাধ্য হলেন স্ক্রুজ। চত্বর পার হয়ে দরজার কাছে আসতে দেখলেন ভারী কুয়াশা এমনভাবে ঝুলে আছে যেন আবহাওয়ার দেবদূত স্বয়ং সেখানে গভীর শোকে নিমগ্ন। দরজার কড়াটায় একবার হাত ছোঁয়াতে স্বস্তি পেলেন স্ক্রুজ। অবশ্য এমন কিছু বিশেষত্ব নেই কড়াটার, শুধু 8-10টা কড়ার চেয়ে এটা অনেকখানি বড়। এই যা দিন রাত সকাল বিকেল সব সময় কড়াটাকে দেখে আসছেন স্ক্রুজ।
এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে হিসেব নিকেশ নিয়ে যত খিটিমিটি করুন না কেন, স্ক্রুজ কিন্তু বেশ কল্পনাপ্রবণ। অনেক সময় সেই কল্পনাপ্রবণতা এমনকি লন্ডনের পৌরসভার হোমরা চোমরাদের কিংবা ব্যবসায়ী সঙ্গের মিটিংয়ে আলোচিত বিষয়বস্তুকেও হার মানায়। অথচ আর একটা আশ্চর্য ব্যাপার হলো, এত প্রবণ হওয়া সত্ত্বেও আজ মাত্র একবার উল্লেখ করা ছাড়া এই 7 বছরের মধ্যে তার মৃত পার্টনারের কথা তিনি কখনোই ভাবেননি। হুম, তো এই কল্পনাপ্রবণতা নাকি অন্য কোনো কারণে বলা মুশকিল, ঘটল অত্যাশ্চর্য এক ঘটনা। পকেট থেকে চাবি বের করলেন স্ক্রুজ, কিন্তু চাবির ফুটোয় চাবি ঢুকিয়ে দরজাটা খোলার আগে হঠাৎ কড়ার জায়গাটায় কড়ার বদলে দেখতে পেলেন মার্লের মুখ। হ্যাঁ, মার্লের মুখ। কোনো সন্দেহ নেই, আশপাশের সমস্ত কিছু যেন মিশে আছে অন্ধকারে। মুখটা কিন্তু তেমনভাবে মিশে নেই, বরং আলোর একটা দ্যুতি ছড়িয়ে আছে মুখের চারপাশে। ঠিক যেন ঠিক যেন পচা গলদা চিংড়ি মৃদু আলো ছড়ায়। ঠিক যেমন পচা গলদা চিংড়ি মৃদু আলো ছড়ায় অন্ধকার ঘরে। চোখ দুটো সোজা তাকিয়ে আছে স্ক্রুজের দিকে। অবশ্য সে দৃষ্টিতে হিংস্রতা বা রাগের কোনো ভাব নেই, বরং বেঁচে থাকতে যেভাবে তাকিয়ে থাকতেন সেরকম নরম চোখেই তাকিয়ে আছেন মারলে। ভুতুরে একটা চশমা দেখা যাচ্ছে ভুতুরে কপালের ওপর, যেন এইমাত্র ঠেলে ওটাকে ওপরে তুলে দিয়েছেন মারলে। চুলগুলো উড়ছে অদ্ভুতভাবে, চোখ দুটো প্রায় নিশ্চল হয়ে রইলেও শিশের মতো রঙগুলোকে করে তুলেছে ভয়ঙ্কর। তবে ভালোভাবে লক্ষ্য করলে মনে হয় চোখ দুটোর চেয়ে মুখটাই যেন ভয়ঙ্করত্বের আসল কারণ। স্ক্রুজ হাঁ করে কতক্ষণ তাকিয়েছিলেন জিনিসটার দিকে বলতে পারবেন না। হঠাৎ চমকে উঠে তিনি খেয়াল করলেন চোখের সামনে ঝুলছে অতি পরিচিত সেই কড়া। শৈশব থেকেই ভয় কি জিনিস স্ক্রুজ জানেন না, কিন্তু আজকের ঘটনায় ঠিক ভয় না পেলেও রক্ত চলাচল যে একটু দ্রুত হয়নি, এটা বললে মিথ্যে কথা বলা হবে। তবে কয়েক মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিলেন স্ক্রুজ। নিজের অজান্তেই যে হাত টেনে নিয়েছিলেন চাবি থেকে, সেই হাত দিয়েই চাবি ঘুরিয়ে তালা খুলে ঢুকে পড়লেন ভেতরে। মোমবাতি জ্বালালেন। দরজা বন্ধ করার আগে একটু ইতস্তত করলেন স্ক্রুজ। ঘাড় ঘুরিয়ে একবার দেখে নিলেন পেছনটা। তার কেন যেন মনে হচ্ছিল পেছন ফিরলেই দেখতে পাবেন দরজার কাছে দাঁড়িয়ে আছেন মারলে, বাতাসে উড়ছে তার বেনি। কিন্তু না, করার স্ক্রু আর নাটগুলো ছাড়া আর কিছুই চোখে পড়ল না তার। অযথা ভয় পেয়েছিলেন বলে মনে মনে নিজেকে গালি দিলেন স্ক্রুজ। তারপর ধুত্তর বলে দড়াম করে বন্ধ করে দিলেন দরজা। পুরো বাড়িটা কেঁপে উঠল থরথর করে। মনে হলো ওপরের দরজা জানালাগুলোর সাথে সাথে নিচতলার মদ ব্যবসায়ীর প্রত্যেকটা পিপেও যেন নড়ে উঠল। বেশ কিছুক্ষণ ধরে চলল তার প্রতিধ্বনি, যেন একটা প্রতিধ্বনি জন্ম দিচ্ছে আর একটার। কিন্তু প্রতিধ্বনি শুনে ভয় পাবার পাত্র নন স্ক্রুজ। দরজায় খিল লাগিয়ে হলঘর পেরিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন তিনি। আর উঠতে উঠতেই নিভিয়ে দিলেন মোমবাতিটা। বাইরের রাস্তায় জ্বলছে 6টা গ্যাসের বাতি, কিন্তু ওগুলো বাড়ির ভেতরের অন্ধকার এতটুকু কমাতে পারেনি। অবশ্য স্ক্রুজের এতে বিন্দুমাত্র যায় আসে না, বরং আলো জ্বালালেই পয়সা খরচ হয় বলে অন্ধকারকেই তিনি বেশি ভালোবাসেন। কোনো কিছুর সঙ্গে ধাক্কা কিংবা হোঁচট না খেয়ে নিজের ঘরে এসে ঢুকলেন স্ক্রুজ, কিন্তু দরজা বন্ধ করার আগে ভাবলেন অন্য ঘরগুলোয় একবার করে নজর বুলানো উচিত। আজ কড়ার ওপরে মার্লের মুখ দেখার পর থেকে কেন যেন বারবার মনে পড়ছে কথাটা।
একে একে প্রত্যেকটা ঘরে গেলেন তিনি। সবগুলোই ঠিক আগের মতো আছে, কোনো পরিবর্তন হয়নি কোথাও। কেউ বসে নেই টেবিলের নিচে, সোফার নিচে কোথাও, নিচ থেকেও উঁকি দিচ্ছে না কেউ। অত্যন্ত মৃদু একটা আগুন জ্বলছে ফায়ারপ্লেসে, চামচ আর গামলাও যথাস্থানেই আছে। জইয়ের মণ্ড ভরা পাত্রটা তাকের ওপর যেখানটায় রেখে গিয়েছিলেন সেখান থেকে সরে যায়নি একটুকুও। গত কয়েকদিন ধরে মাথাটা ভারী হয়ে থাকায় একটু করে জইয়ের মণ্ড খাচ্ছেন স্ক্রুজ। হামাগুড়ি দিয়ে একবার উঁকি দিলেন খাটের নিচে, কেউ নেই। ক্লজেটেও কেউ নেই। দেয়ালের গায়ে ঝোলানো ড্রেসিং গাউনটা সামান্য বাঁকা হয়ে থাকতে দেখে সন্দেহ জাগলো মনে, কিন্তু ওটার ভেতরেও লুকিয়ে নেই কেউ। এমনকি অকেজো জিনিসপত্র রাখার ঘরটাও যেমন ছিল তেমনই আছে। ঠিক আছে উনুনের জাফরি, পুরানো জুতো জোড়া, মাছের ঝুড়ি দুটো, আগুন খোঁচানোর লোহার দণ্ডটা লোহার দণ্ডটাও ঠিক আছে। তারপর 3 পায়ের ওপর তেমনি দাঁড়িয়ে আছে ওয়াশিং স্ট্যান্ড। পুরোপুরি নিঃসন্দেহ হয়ে দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিলেন স্ক্রুজ। হঠাৎ কি মনে করে জীবনেই প্রথমবারের মতো লাগালেন আর একটা তালা। তারপর গলায় বাঁধা রুমালটা খুলে ড্রেসিং গাউন পরে পায়ে চটি গলিয়ে মাথায় চড়ালেন নাইট ক্যাপ। অবশেষে জইয়ের মণ্ডের পাত্রটা নিয়ে গিয়ে বসলেন ফায়ারপ্লেসের ধারে। এমন ভয়ঙ্কর শীতার্ত রাত, অথচ আগুনটা এতই মৃদু যে একেবারে পাশে বসে ফায়ারপ্লেসের ওপরে ঝুঁকে না পড়া পর্যন্ত উত্তাপ টেরই পেলেন না স্ক্রুজ। ফায়ারপ্লেসটা খুবই পুরনো, বহুদিন আগে তৈরি করেছেন ওলন্দাজ কোনো ব্যবসায়ী। চারপাশে লাগানো হয়েছে মনোরম ওলন্দাজ টালি, আর সেগুলোর ওপরে বাইবেলের অনুসরণে ফুটিয়ে তোলা হয়েছে নানা রকম চিত্র। হাবেল কাবেলের চিত্র আছে সেখানে, আছে ফেরাউনের কন্যা, সেবার রানী, ইব্রাহিম, বেলসাজ্জার, যিশুর প্রধান শিষ্যবর্গ। এছাড়াও পালকের বিছানার মতো মেঘের রাশির ভেতর দিয়ে উড়ে আসছে দেবদূতের দল, এবং মানুষের মনকে আকৃষ্ট করার মতো আরও অনেক চিত্র। কিন্তু চিত্রগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে স্ক্রুজের মনে হলো সবগুলো মুছে গিয়ে যেন ভেসে উঠল মার্লের মুখ। মনে হলো টালিগুলোর যদি চিত্র ফোটানোর ক্ষমতা থাকতো তাহলে সবগুলো চিত্রকে বিদেয় করে প্রত্যেকটা টালি ফুটিয়ে তুলতো মার্লের মুখ। অত্যন্ত বিরক্ত বোধ করলেন স্ক্রুজ। 7 বছর আগে মরে যাওয়া সত্ত্বেও এই উৎপাত কেন রে বাবা, যত সব বলে উঠে পড়লেন তিনি। পুরো ঘরে বেশ কিছুক্ষণ পায়চারি করার পর এসে বসলেন আবার। মাথাটা চেয়ারের পেছন দিকে এলিয়ে দিতেই চোখে পড়ল একটা ঘণ্টা। ঘণ্টাটা খুবই পুরনো, বহু দিন থেকেই ঝুলছে ওখানে। অনেক আগে তিনি কি যেন করতেন ঘণ্টাটা দিয়ে, কিন্তু ঠিক কী করতেন বহু চেষ্টা করেও কিছুতেই মনে করতে পারলেন না। হঠাৎ চমকে উঠে তিনি খেয়াল করলেন ঘরে কোনো বাতাস নেই, অথচ ঘণ্টাটা মৃদু মৃদু দুলছে। প্রথমটায় এত ধীরে ধীরে দুলল যে কোনো শব্দই হলো না। তারপর হঠাৎ করেই ভীষণ শব্দে বেজে উঠল ঘণ্টাটা। সাথে সাথে বেজে উঠল বাড়ির সবগুলো ঘণ্টা। সম্মিলিত সেই ঘণ্টার ধ্বনিতে পুরো বাড়িটা যেন কাঁপতে লাগলো থরথর করে। বড়জোর কিংবা 1 মিনিট ধরে বাজলো ঘণ্টাগুলো, কিন্তু স্ক্রুজের মনে হলো ওগুলো যেন বেজে চলেছে পুরো 1 ঘণ্টা ধরে। তারপর ঠিক যেমন হঠাৎ করে বাজতে শুরু করেছিল তেমনি হঠাৎ করেই থেমে গেল। একটু পরেই নিচতলা থেকে ভেসে এলো ধাতুতে ধাতুতে ঠোকাঠুকির মতো একটা শব্দ। ভারী শেকল টিনি টিনি যেন হাঁটছে কেউ। চকিতে স্ক্রুজের মনে পড়ে গেল হানাবাড়িগুলোতে ভূতেরা নাকি ঠিক এমনই করে শেকল টিনি টিনি হাঁটে। ভীষণ শব্দে খুলে গেল নিচতলার কোনো দরজা। সেই সাথে আরও স্পষ্ট হয়ে উঠল অদ্ভুত শব্দটা,
কিছুক্ষণ আশেপাশে ঘোরাঘুরির পর শব্দটা সিঁড়ি বেয়ে উঠে এলো ওপর তলায়। সোজা এগিয়ে আসতে লাগলো তার ঘরের দিকে। এসব কি শুরু হলো রে বাবা, বিড়বিড় করে করতে লাগলেন স্ক্রুজ। আমি এসব বিশ্বাস করি না। ভূতে বিশ্বাস করেন না এ কথা বললেও মুখটা ফ্যাকাশে হয়ে গেল স্ক্রুজের। শব্দটা এক মুহূর্তের জন্য থামলো দোরগোড়ায়, তারপর ঢুকে পড়লো ঘরের ভেতরে। দপ করে লাফিয়ে উঠলো আগুনের শিখাটা, যেন বলে উঠল, আমি চিনতে পেরেছি ওকে, মার্লের ভূত। তারপরেই আবার কমে গিয়ে ধারণ করলো স্বাভাবিক রূপ। সেই মুখ, অবিকল সেই মুখ, পরনে ওয়েস্টকোট, টাইটস আর বুট, মাথার চুলগুলো তেমনই খাঁড়া হয়ে আছে, পেছন দিকে উড়ছে বেনিটা, কোমরের কাছে বাঁধা রয়েছে শেকল। স্ক্রুজ ভালোভাবে লক্ষ্য করে দেখল শেকলটা বেশ লম্বা, পেছন দিকে ঝুলে আছে লেজের মতো, আর তার সাথে বাঁধা রয়েছে ক্যাশ বাক্স, চাবির গোছা, কয়েকটা তালা, জমা খরচের খাতা, দলিল আর ইস্পাতের তৈরি ভারী ভারী মানিব্যাগ। শরীরটা একেবারে স্বচ্ছ। ওয়েস্টকোটের পিঠের কাছের ছোট ছোট দুটো বোতাম পরিষ্কার দেখতে পেলেন স্ক্রুজ। তিনি মানুষজনকে অনেকবারই বলাবলি করতে শুনেছেন যে মার্লের নাড়িভুঁড়ি বলতে কিছু নেই, কিন্তু বিশ্বাস করেননি। আজ বিশ্বাস করলেন। অবশ্য এ কথা ঠিক যে পুরো ব্যাপারটা তিনি এখনও বিশ্বাস করে উঠতে পারছেন না। জিনিসটা অবশ্য একেবারে সামনে এসে দাঁড়িয়েছে, চোখে যে দৃষ্টি ফুটে আছে সেটাও খুব সুবিধের নয়, কিন্তু তাতেই বা কি, মাথায় আবার বাহারি একটা রুমাল বাঁধা রয়েছে। কই, বেঁচে থাকতে তো এরকমভাবে রুমাল বাঁধার অভ্যেস ছিল না। মোট কথা জিনিসটাকে নিয়ে বেশ মুশকিলেই পড়ে গেলেন স্ক্রুজ। তার বোধবুদ্ধি চিরদিনই বলে এসেছে পৃথিবীতে ভূত বলে কোনো জিনিসের অস্তিত্ব থাকতে পারে না, কিন্তু নিজের চোখকে অবিশ্বাস করাও বড় সোজা কথা নয়। কেমন আছো? কেমন আছো? অবশেষে বলে উঠলেন স্ক্রুজ। তা এতদিন পর আমার কাছে কি দরকার? অনেক দরকার আছে। হ্যাঁ, মার্লের গলায় তো কোনো সন্দেহ নেই। তুমি কে? তার চেয়ে বলো আমি কি ছিলাম। তুমি কে ছিলে? গলা একটু চড়িয়ে বললেন স্ক্রুজ। বেঁচে থাকতে আমি ছিলাম তোমার পার্টনার জেকব মার্লে। তুমি আহ, তুমি তুমি কি বুঝতে পারো? এক দৃষ্টে তাকিয়ে সন্দেহ ভরে জানতে চাইলেন স্ক্রুজ। নিশ্চয়। বসো তো দেখি। এই প্রশ্ন করার পেছনে একটা মতলব ছিল স্ক্রুজের। তিনি ভেবেছিলেন ভূতের মতো একটা জিনিস যাদের দেহ সম্পূর্ণ স্বচ্ছ, তাদের পক্ষে চেয়ারে বসার মতো একটা ব্যাপার সহজ নাও হতে পারে। যদি সত্যি তাই হয়, নিশ্চয় খুব ঝামেলায় পড়ে যাবে ভূতটা। সেক্ষেত্রে নিজের ওপর বিরক্ত হয়ে চাই কি চলেও যেতে পারে, কিন্তু তার ধারণাকে মিথ্যে প্রমাণ করে ফায়ারপ্লেসের উল্টো দিকের চেয়ারটায় এমনভাবে বসে পড়ল ভূতটা, যেন এরকম বসা তার অনেক দিনের অভ্যেস। তাহলে আমাকে তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না? নরম গলায় জানতে চাইল ভূত। না, বললেন স্ক্রুজ। চোখের সামনে দেখেও যখন বিশ্বাস করতে পারছো না, তখন বলো কি প্রমাণ দিলে বিশ্বাস করবে? জানি না, বললেন স্ক্রুজ, নিজের বিচার বুদ্ধির ওপর সন্দেহের কারণ। এই জন্যে যে বললেন স্ক্রুজ, খুব সামান্য কারণে মানুষের বিচার বুদ্ধি গুলিয়ে যেতে পারে। বদহজম হলে চোখে ভুল দেখা এমন কিছু অসম্ভব নয়। ঠিক মতো হজম না হওয়া কয়েক টুকরো গরুর মাংস, একদলা পনির, কিংবা ভালোভাবে সেদ্ধ না হওয়া একটা আলুই মানুষের মাথা গোলমাল করে দেওয়ার পক্ষে যথেষ্ট। অথচ সেই কারণেই সম্পূর্ণ ফাঁকা একটা ঘরে আমি তোমার মতো একটা জিনিস দেখতে পাচ্ছি। আসলে পেট কিন্তু মোটেই খারাপ করেনি স্ক্রুজের। এরকম রসিকতা করার কোনো ইচ্ছেও তার ছিল না। ভূতকে কথা বলতে শুনে জীবনে এই প্রথমবারের মতো ভীষণ ভয় পেয়েছেন স্ক্রুজ, আর তাই এসব বলে ভূতটাকে বোঝাতে চাইছিলেন। মোটেই ভয় পাননি তিনি।
কথা বলতে বলতে নিজের অজান্তেই চোখ নামিয়ে ফেলেছিলেন স্ক্রুজ। আবার তাকাতে দেখলেন ভূতটা ঠিক তেমনইভাবে বসে আছে চেয়ারে, নিশ্চল চোখের ওই জ্বলন্ত দৃষ্টি দিয়েই। দৃষ্টি কি কোনো মানুষ হইতে পারে? তাছাড়া ওটার চারপাশে যেন বিরাজ করছে নারকীয় একটা আবহাওয়া। চোখে দেখতে না পেলেও পরিষ্কার অনুভব করতে পারছেন স্ক্রুজ, কারণ ঘরের দরজা জানালা বন্ধ থাকা সত্ত্বেও যেন অদৃশ্য কোনো চুলোর গরম বাষ্পে ধীরে ধীরে উড়ছে ওটার চুল আর ওয়েস্ট কোটের ঝুল। দাঁত খোঁচানোর একটা খড়কেটা দেখতে পাচ্ছ? দাঁত খোঁচানোর এই খড়কেটা দেখতে পাচ্ছ? এভাবে চুপচাপ বসে থাকলে মাথাটা আরও খারাপ হয়ে যাবে ভেবে আবার কথা বলে উঠলেন স্ক্রুজ। অবশ্য এই প্রশ্ন করার পেছনে আর একটা উদ্দেশ্য ছিল তার। তিনি চাইছিলেন অন্তত কিছুক্ষণের জন্যে হলেও ভয়ঙ্কর ওই দৃষ্টিটা তার মুখের ওপর থেকে অন্যদিকে সরিয়ে দিতে। পাচ্ছি, জবাব দিল ভূত। তুমি তো এদিকে তাকাওনি। তাকাই বা না তাকাই, গলা চড়িয়ে বলল ভূত, দেখতে ঠিকই পাচ্ছি। বেশ, বললেন স্ক্রুজ। এখন এই খড়কেটা যদি আমি খেয়ে ফেলি, তাহলে আগামী কয়েকদিন ধরে আমার চারপাশ ঘিরে নেচে বেড়াবে ভূতের দল। কিন্তু তাদের কোনোটাই আসল নয়, সবই মন গড়া। সত্যি বলতে কি, এসব মানুষের পাগলামি ছাড়া আর কিছু নয়, যত্তসব। এই কথা শোনার সাথে সাথে ভীষণ একটা চিৎকার দিয়ে উঠল ভূতটা। তারপর এত জোরে জোরে শেকলটা বাজাতে লাগলো যে চেয়ারের একটা হাতল আঁকড়ে ধরে অতি কষ্টে মূর্ছা যাওয়ার হাত থেকে নিজেকে রক্ষা করলেন স্ক্রুজ। কিন্তু ভয়াবহ একটা দৃশ্য অপেক্ষা করছিল তার জন্যে। বদ্ধ ঘরে যেন খুব গরম লাগছে এমন ভঙ্গি করে মাথার রুমালটা খুলে ফেলল ভূতটা, আর সাথে সাথে তার নিচের চোয়ালটা ঝুলে পড়ল বুকের ওপর। এবারে আর চেয়ারে বসে থাকতে পারলেন না স্ক্রুজ। হাঁটু ভেঙে মেঝেতে পড়ে গিয়ে দুহাতে মুখ ঢাকলেন। বললেন, যথেষ্ট হয়েছে, এবার দয়া করে থামো। কিন্তু তুমি আমার সাথে এরকম করছো কেন? কি এমন ক্ষতি করেছি আমি তোমার? হায় রে মানুষ, পার্থিব চিন্তা ছাড়া আর কিছুই নেই তোমার? কিছুই নেই মাথায়? বলল ভূত। এখনো বলো, আমাকে বিশ্বাস করো কি না? করি, বললেন স্ক্রুজ। বিশ্বাস আমাকে করতেই হবে, কিন্তু ভূতেদের কি নিজের রাজ্য ছেড়ে পৃথিবীতে আসা উচিত? আর যদি আসেও, এত জায়গা থাকতে আমার বাড়িতে কেন? কারণ প্রত্যেক মানুষেরই যথাসাধ্য ভ্রমণ করা উচিত। শুধু বিদেশেই নয়, দেশেও যাবার মতো অনেক জায়গা আছে। প্রত্যেকেরই উচিত তাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী ও সহকর্মীদের বাড়িতে যাওয়া। যারা বেঁচে থাকতে এই কাজ করে না, মরার পর তাদের ঘাড়ে চাপে সেই দায়। কোথাও স্থির থাকতে পারে না তারা, ঘুরে বেড়াতে হয় সারা পৃথিবী জুড়ে। সে যে কি কষ্ট হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। অথচ বেঁচে থাকতে কাজগুলো সেরে রাখলে এখন কত সুখে থাকতে পারতাম। কথা শেষ করেই আবার চিৎকার করে উঠল ভূতটা। তারপর ভীষণ জোরে বাজাতে লাগলো শেকল। তোমার কোমরে এভাবে শেকল বাঁধা রয়েছে কেন? কাঁপতে কাঁপতে জানতে চাইলেন স্ক্রুজ। এই শেকল আমার নিজের তৈরি, জবাব দিল ভূত। এর প্রত্যেকটা ইঞ্চি আমার হাতে গড়া। বেঁচে থাকতে ইচ্ছে করে তৈরি করেছি এই শেকল, তারপর ধীরে ধীরে লম্বা করেছি সেটাকে। মরার পরে তাই এটাকে বেঁধেছি কোমরের সাথে সম্পূর্ণ নিজের ইচ্ছায়। এটার গঠন কৌশল কি খুব অদ্ভুত মনে হচ্ছে তোমার? আরও কাঁপতে লাগলো স্ক্রুজ। নাকি এরকম একটা শেকল তুমিও বয়ে বেড়াচ্ছ? নাকি এরকম একটা শেকল তুমিও বয়ে বেড়াচ্ছ? আবার বলে উঠলেন ভূত। তাহলে অবশ্য শেকল সম্বন্ধে তোমাকে জ্ঞান দান করা বৃথা। জানো, আমার এই শেকলটা 7 বছর আগেও ঠিক এমনই ভারী ছিল। এই বছরে তোমারটার ওজন নিশ্চয়ই আরও বেড়েছে। যে বয় একমাত্র সেই জানে এর ভার। চমকে উঠে নিজের চারপাশে
চেয়ে দেখলেন স্ক্রুজ। তিনি ভেবেছিলেন 250 কিংবা 300 ফুট লম্বা একটা শেকলে নিজেকে জড়ানো অবস্থায় দেখতে পাবেন, কিন্তু আশেপাশে সেরকম কিছু নেই। জেকব, জেকব, বললেন স্ক্রুজ। ভাই জেকব মারলে, দয়া করে আমাকে একটু শান্তির বাণী শোনাও। ওরকম কোনো বাণী আমার জানা নেই, বলল ভূত। তাছাড়া শান্তি অন্য রাজ্যের জিনিস, এভনেজার স্ক্রুজ। সেখানকার নিয়মকানুন, মানুষজন সবই আলাদা। সত্যি বলতে কি, সে রাজ্যে সে রাজ্য যে চোখে দেখিনি তাকে বলে বোঝানো অসম্ভব। সেখান থেকে কিছু শান্তি পাবার চেষ্টা করেছি, কিন্তু পাইনি বললেই চলে। কোথাও থাকতে পারি না আমি, বিশ্রাম নিতে পারি না একদণ্ড। জীবনে কাউন্টিং হাউসের বাইরে যায়নি কখনো। ঘাড় গুঁজে শুধু বসে থেকেছি আর টাকা গুনেছি। এখন মেটাতে হচ্ছে তার দায়। ঘুরছি, শুধু ঘুরে বেড়াচ্ছি, এবং জানি না ক্লান্তিকর এই যাত্রা শেষ হবে কখন। গভীরভাবে চিন্তা করার সময় পকেটে হাত ঢুকিয়ে দেয়া স্ক্রুজের চিরাচরিত অভ্যেস। আজও তার ব্যতিক্রম হলো না। পকেটে হাত ঢুকিয়ে ভূতের কথার অর্থগুলো চিন্তা করতে লাগলেন তিনি, কিন্তু মাথা ওপর দিকে তুললেন না, মেঝে থেকেও উঠলেন না। কিছুক্ষণ পর বললেন, তোমার এই ভ্রমণ নিশ্চয় খুব ধীরগতির ছিল, জেকব। কথাগুলো স্ক্রুজ বেশ নরম গলায় বললেন। বলার ধরনটা ছিল পাকা ব্যবসায়ীর মতো। ধীরগতির, বলল ভূত। 7 বছর আগে মারা গেছো, বললেন স্ক্রুজ। আর তারপর থেকে শুধু ভ্রমণই শুধু ভ্রমণই করছো? হ্যাঁ, সারাটা সময়, বলল ভূত। কোনো বিশ্রাম নেই, কোনো শান্তি নেই, সেই সাথে চলছে বিবেকের অন্তহীন দংশন। দ্রুত ভ্রমণ করেছ? জানতে চাইলেন স্ক্রুজ। বাতাসের পাখায় ভর দিয়ে, জবাব দিল ভূত। তাহলে তো 7 বছরে অনেক দেশ ভ্রমণ করার কথা, চিবিয়ে চিবিয়ে বললেন স্ক্রুজ। কথায় বিদ্রুপের আভাস পেয়ে আবার ভয়ঙ্কর একটা হুঙ্কার ছাড়ল ভূতটা। তারপর এত জোরে বাজাতে লাগলো শেকলটা যে খান খান হয়ে গেল রাতের স্তব্ধতা। স্ক্রুজ মনে মনে ভাবলেন, এখন যদি কোনো প্রহরী এসে উপদ্রবের দায়ে ভূতটাকে পাকড়াও করে নিয়ে যায়, তাকে মোটেই দোষ দেয়া যাবে না। আরে নশ্বর মানুষের দল, চেঁচিয়ে উঠল ভূতটা, কিছুই জানো না তোমরা? একবারও ভাবো না কত বড় বড় শিকলে বাঁধা পড়ে আছো? মনে রেখো, একদিন সবাইকে চলে যেতে হবে এই পৃথিবী ছেড়ে। অবশ্য ভালো মানুষদের জন্যে এটা কোনো চিন্তার কারণ নয়। তারা বরং অনন্তকাল সুখে থাকার জন্যে দুদিনের এই পৃথিবী ছেড়ে যেতে পারলেই বাঁচে। সমস্যা হলো তোমার কিংবা আমার মতো মানুষদের নিয়ে। আমরা কখনোই ভাবি না জীবন মাত্র একটাই, আর সেই জীবনে ভুল করলে পরে হাজার আফসোস করেও কোনো লাভ হবে না। ভুল করেছি আমি, হ্যাঁ ভুল করেছি সারাটা জীবন ধরে, কিন্তু তোমার আফসোসের কোনো কারণ তো দেখতে পাচ্ছি না। জেকব বললেন স্ক্রুজ ব্যবসায়ী হিসেবে বেশ সফল ছিলে তুমি। ব্যবসা? হাত মোচড়াতে মোচড়াতে আবার চেঁচিয়ে উঠল ভূতটা। ব্যবসা করেছি মানুষকে নিয়ে। দয়া, ক্ষমা, দান, পরোপকার, এসব সদ্গুণগুলোকে পর্যন্ত ব্যবহার করেছি ব্যবসায়িক স্বার্থে। হায় রে দানশীলতা! যা দান করব তার 10 গুণ লাভ সম্বন্ধে নিশ্চিত হবার পরেই কেবল খুলে গেছে আমাদের দানের হাত। ঝট করে শিকলটা উঁচুতে তুলে ধরল ভূতটা, যেন ওটাই তার সমস্ত যন্ত্রণার মূল। পরক্ষণেই সশব্দে ছেড়ে দিল মেঝের ওপর। বছরের এই সময়টাতেই আমার কষ্ট হয় সবচেয়ে বেশি, বলল ভূত। এ সময় আমার ছোটাছুটি সবচেয়ে বেড়ে যায়। মানুষের বাড়ি বাড়ি যাই, দেখি তাদের জীবনযাত্রা, কিন্তু কারো মুখের দিকে চোখ তুলে তাকাতে পারি না, কারণ জীবনে যা কখনো পারিনি এরা তা পারছে অনায়াসে। এক আত্মীয় যাচ্ছে আর এক আত্মীয়ের বাড়ি, এক বন্ধু যাচ্ছে আর এক বন্ধুর বাড়ি, এমনকি জ্ঞানী গুণী মানুষেরা পর্যন্ত
কোনো রকম দ্বিধা না করে যাচ্ছে গরিবদের বাড়িতে। ভূতের আলোচনার বিষয়বস্তু মোটেই ভালো লাগলো না স্ক্রুজের। আরও কাঁপতে লাগলেন। শোনো শোনো, চেঁচিয়ে উঠল ভূত, আর খুব বেশিক্ষণ আমি থাকতে পারবো না এখানে। শুনবো, নিশ্চয় শুনবো, বললেন স্ক্রুজ, কিন্তু আমাকে এভাবে কষ্ট দিও না চেকআপ। এই রূপ ধরে আমার সামনে বসে থেকো না, তোমাকে অনুরোধ করছি। বুঝতে পারছি না কোন রূপে দেখা দিলে ভালো লাগবে তোমার। আমি অবশ্য দিনের পর দিন তোমার পাশে বসে থেকেছি, অদৃশ্য হয়ে থাকতাম বলে দেখতে পাওনি তুমি। কথাটা শুনেই গা ছমছম করে উঠল স্ক্রুজের। ভ্রু থেকে ঘাম মুছে ফেললেন তিনি। অনেক দিন থেকেই ভেবেছি, বলল ভূত, দেখা দেব তোমাকে। শেষমেশ আজকের রাতটাকেই বেছে নিলাম প্রায়শ্চিত্ত করব বলে। দেখো এভনেজার, আজ আমি এখানে এসেছি তোমাকে সাবধান করে দিতে। এখনো সময় আছে, সাবধান হও। এমন কাজ করো না যাতে আমার ভাগ্য বরণ করে নিতে হয়। সাবধান না করে কি তুমি পারো? তুমি যে আমার বন্ধু ছিলে, বললেন স্ক্রুজ। ধন্যবাদ। একটা কথা বলে রাখি তোমাকে, বলল ভূত, পরপর 3টে ভূত আসবে তোমার বাড়িতে। কথাটা শোনার সাথে সাথে ভূতটার মতোই নিচের চোয়ালটা প্রায় বুকের উপর ঝুলে পড়ল স্ক্রুজের। বললেন, এতদিন পরে পুরনো বন্ধুর সাথে দেখা করতে এসেছো এরকম একটা কথা বলার জন্য? হ্যাঁ, কিন্তু আমি ওদের সাথে দেখা করতে চাই না, বললেন স্ক্রুজ। হুম, দেখা তোমাকে করতেই হবে, বলল ভূত, নইলে নিজেকে শোধরাতে পারবে না। আগামীকাল রাতে যখন ঘণ্টাটা একবার বেজে উঠবে, ঠিক তখনই এসে হাজির হবে প্রথম ভূত। একবার সবগুলোকে হাজির করে ঝামেলাটা মিটিয়ে ফেলা যায় না জেকব, বললেন স্ক্রুজ। দ্বিতীয় ভূতটা আসবে পরশু রাতে, ওই একই সময়। তৃতীয়টা আসবে তার পরের রাতে। 12টার শেষ ঘন্টার রেশ মিলিয়ে যাবার আগেই এসে হাজির হবে সে। আমাকে আর খুঁজো না, পাবে না। তার চেয়ে বরং আর একটা মুহূর্ত নষ্ট না করে নজর দাও নিজের দিকে। আমার পরিণতি তো চোখের সামনেই দেখলে। কথা বলতে বলতেই টেবিল থেকে রুমালটা তুলে নিয়ে আগের মতো মাথার সাথে বেঁধে নিল ভূতটা। রুমালটা হাতে নিতে দেখেই মাথা নামিয়ে ফেলেছিলেন স্ক্রুজ। চোয়ালে চোয়ালে খটখট করে বাড়ি লাগা শব্দ কানে আসতে বুঝলেন বাঁধা শেষ। একটু পর সাহস করে মাথা তুললেন স্ক্রুজ। দেখলেন শেকলের খানিকটা ঘাড়ে তুলে নিয়ে একেবারে সোজা হয়ে দাঁড়িয়ে আছে ভূতটা। স্ক্রুজের দিকে তাকিয়ে পিছাতে লাগলো ভূতটা। এক পা করে পিছায়, আর একটু করে খুলে যেতে থাকে দরজা, একটু করে খুলে যেতে থাকে জানালা। এভাবে পিছাতে পিছাতে যখন জানালার কাছে গিয়ে পৌঁছলো ভূতটা জানালার দুটো পাল্লাই তখন হাট হয়ে খুলে গেছে দুদিকে। জানালার কাছে দাঁড়িয়ে স্ক্রুজকে কাছে যাবার ইশারা করলো ভূতটা। সাথে সাথে এগোতে লাগলেন স্ক্রুজ। 2 ধাপের মধ্যে পৌঁছতে হাত তুলে থামতে ইশারা করলো মার্লের ভূত। স্ক্রুজ থামলেন। তবে তাঁর এই থামার পেছনে ভূতের আদেশ যতটা না কাজ করেছে, তার চেয়ে অনেক বেশি কাজ করেছে ভয় এবং বিস্ময়। ভূতটা হাত তুলতেই তার কানে এসেছে একটা গোলমালের শব্দ। একসাথে যেন এগিয়ে আসছে অনেকগুলো লোক। কান পাততে স্ক্রুজ বুঝতে পারলেন বিলাপ করছে তারা, বুক চাপড়াচ্ছে অনুশোচনায়। কিসের এত দুঃখ তাদের ঠিক বুঝতে পারলেন না। স্ক্রুজের মনে হলো এই দুঃখের সাথে যেন মিশে রয়েছে অভিযোগ, আর সেই অভিযোগ নিজেরই বিরুদ্ধে। ভূতটাও কান পেতে শুনল সেই শব্দ, তারপর চিৎকার করে যোগ দিল বিলাপে। কিছুক্ষণ পর উড়ে উঠে জানালা দিয়ে বেরিয়ে গেল সে। দেখতে দেখতে মিশে গেল হিমেল রাতের অন্ধকারে। এতক্ষণে ভেতরে ভেতরে অস্থির হয়ে উঠেছিলেন স্ক্রুজ। এবারে আর কৌতূহল দমন করতে পারলেন না। ছুটে গেলেন তিনি জানালার ধারে, সামান্য ঝুঁকে পড়ে দৃষ্টি মেলে দিলেন বাইরে। অবাক হয়ে দেখলেন রাতের আকাশ ভরে গেছে ভূতে। এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে বেড়াচ্ছে তারা, যেন শান্তি পাচ্ছে না কোথাও। আর এই ছুটোছুটির সময় এক মুহূর্তের জন্যেও চুপ করে থাকতে পারছে না। বিলাপ করছে, গোঙাচ্ছে,
মার্লের ভূতের মতোই একটা করে শেকল বাঁধা রয়েছে প্রত্যেকের কোমরে। শুধু এক জায়গায় কয়েকটা ভূত বাঁধা রয়েছে একই শেকলে। বেঁচে থাকতে এই কজন খুব সম্ভবত সরকারি কর্মচারী ছিল। অন্তত একজন হলেও মুক্ত আছে কি না সেটা দেখার জন্যে চারপাশে আর একবার ভালো করে নজর বুলালেন স্ক্রুজ। নেই। বেশ কয়েকটা ভূতকে চিনতে পারলেন স্ক্রুজ। বেঁচে থাকতে ওদের সাথে পরিচয় ছিল তার। বিশেষ করে সাদা ওয়েস্টকোট পরা একটা বুড়ো ভূতকে চিনতেন খুব ভালোভাবে। বিশাল একটা লোহার সিন্দুক বাঁধা রয়েছে তার গোড়ালির সাথে। ছোট্ট একটা বাচ্চা নিয়ে বাড়ির দরজার সামনে বসে আছে দুস্থ এক মহিলা। তাকে সাহায্য করার জন্যে অস্থির হয়ে উঠেছে ভূতটা, কিন্তু না পেরে কাঁদছে করুণ সুরে। স্ক্রুজ এবার পরিষ্কারভাবে বুঝতে পারলেন ভূতগুলোর বিলাপের কারণ। যে কোনোভাবেই হোক মানুষকে সাহায্য করতে চাইছে তারা, কিন্তু পারছে না। বেঁচে থাকতে যে কাজটা তারা অনায়াসে করতে পারত, মরার পরে সেই শক্তি হারিয়ে ফেলেছে চিরতরে। আরও বেশ কিছুক্ষণ কেটে গেল তা এভাবে। তারপর ভূতগুলোই হারিয়ে গেল কুয়াশায়, নাকি কুয়াশায় ঠেকে ফেললো তাদের, স্ক্রুজ ঠিক বুঝতে পারলেন না। কিন্তু তাদের কণ্ঠ আর শুনতে পেলেন না তিনি। চোখ রোগড়ে আবার তাকালেন তিনি সামনের দিকে। রাত বয়ে চলেছে কোটি বছরের পুরনো সেই রাতের মতো। জানালা বন্ধ করে দিলেন স্ক্রুজ। তারপর যে দরজা দিয়ে ভূত ঢুকেছিল সেটা পরীক্ষা করে দেখলেন। নিজের হাতে যেভাবে লাগিয়েছিলেন এখনও ঠিক সেভাবেই লাগানো রয়েছে তালা দুটো। খিলও খোলা নেই। তিনি কেবল বলতে যাচ্ছিলেন যত সব, কিন্তু কি যেন মনে করে আর বললেন না। হঠাৎ ভীষণ ক্লান্তি পেয়ে বসলো তাকে। সেটা সারাদিনের খাটুনির জন্যে, নাকি ভূতের দল দেখে, নাকি ভূতটার সাথে কথা বলে, অথবা রাত গভীর হওয়ায়, স্ক্রুজ ঠিক বুঝতে পারলেন না। সোজা বিছানার দিকে এগিয়ে গেলেন তিনি। কাপড় চোপড় না ছেড়েই এলিয়ে দিলেন শরীরটা, এবং মুহূর্তের মধ্যেই তলিয়ে গেলেন ঘুমের গভীরে। তো বন্ধুরা, আজকের মতো প্রথম অধ্যায় শেষ হলো। পরবর্তীতে আমরা পড়ার চেষ্টা করব দ্বিতীয় স্তবক। 3টি ভূত একে একে করে আসবে। আমরা আমাদের জীবনে কোন পর্যায়ে রয়েছি জানি না, তবে আজকে তোমাদের জন্য এই গল্পটা নিয়ে এলাম। সকলে ভালো থেকো, আনন্দে থেকো। আর এই যে শেকল, এই যে বোঝা, এই রকম যদি কোনো বোঝা মনে হয় যে আমাদের তৈরি হচ্ছে, সেগুলোকে ধুয়ে ফেলাই ভালো, ছেড়ে ফেলাই ভালো, তাই তো? তাহলে আজ আসি, টাটা।